প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের সম্পর্কে আলোচনা করব। আর্থিক ভাবনা 1 পৃষ্ঠা থেকে 29 পৃষ্ঠার সকল ছকপূর্ণ ও তার আলোচনা। আমরা একটু কষ্ট করে এই ছকপূর্ণগুলো দেখব এবং সকল উত্তরগুলো বিবেচনা করব এবং তৎসঙ্গে আমাদের মান উন্নয়ন করব। এখানে আমাদের প্রথমত কথা হচ্ছে আর্থিক ভাবনা অধ্যায়ের যে দ্বিতীয় পৃষ্ঠারে আমরা প্রথম পৃষ্ঠার একক কাজ নিজের পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো। এরপরে হচ্ছে নিজ এবং পরিবারের অন্য সদস্য কী কী দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায় তার একটি তালিকা তৈরি করো। আমরা 3 পৃষ্ঠা ছক 1.1 পরিবারের পরোক্ষ ছক 1.1 পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি। পরোক্ষ আয় বৃদ্ধি পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করতে 1-2টি আমাদের এখানে সারি দেওয়া আছে, অর্থাৎ আমাদের কলাম আছে। আমরা কি করব, কিভাবে করব? পরিবারের পক্ষে আয় বৃদ্ধিতে আমরা পরিবারের সকল সদস্যের সাথে কথা বলবো, তাদেরকে বোঝাবো, সকলে তাদের নিজস্ব দক্ষতা ব্যবহার করে পরিবারের আর্থিক কাজে ভূমিকা রাখতে পারে। যেই কাজ করতে পারি সেই কাজ নিয়ে পরিবারের আয় বৃদ্ধির চেষ্টা করা উচিত। কিভাবে করব? পরিবারের সদস্যরা কে কোন কাজে দক্ষ এই তত্ত্বটি জেনে নিব। এরপর পরিবারের সকল সদস্যরা একে অন্যের কাজে সহায়তা প্রদান করব। বিভিন্ন রকম বুদ্ধি পরামর্শ দিব যাতে করে সে তার কাজ সফল হতে পারে। এরপরে আমাদের এখানে দেওয়া আছে সঞ্চয়, আয় ব্যয় ইকুয়াল, তারপরে আয় গ্যারার দান আছে ব্যয়। এখানে 4 নম্বর পৃষ্ঠারে আমরা দেখব, এখানে ছক নেই। 5ম পৃষ্ঠার এখানে আমরা দেখে নিচ্ছি, এখানে ছক নেই। 6ষ্ঠ পৃষ্ঠারে একটি ছক আছে, ছকটি আমরা পূরণ করব। ছক 1.2 এক মাসের আয় পরিকল্পনা। এখানে আমাদের ছকটাতে আমাদের সারি আমাদের 6টি আছে, কলাম আমাদের আছে 4টা। একটা ক্রয়, মূল খাত, উপখাত, আনুমানিক বরাদ্দ, টাকা। এক খাদ্য, চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি, এটি আমাদের দৈনিক মাসিক হচ্ছে 7,000। ফলমূল 1,500, মিষ্টান্ন 500, তেল 700। দ্বিতীয় নম্বর বস্ত্র, নতুন কাপড় 1,000, কাপড় সেলাই 800, নতুন জুতা 1,000। লন্ড্রি বা কাপড় ধোয়া হচ্ছে 500। বাসস্থান, বাসা ভাড়া 7,000, নতুন ঘরের খরচ 1,000। শিক্ষা প্রতিষ্ঠানের বেতন 1,300। শিক্ষা সামগ্রী, খাতা, কলম, বই ইত্যাদি 700। টিউশনি ফি 1,500। গৃহস্থলী আসবাবপত্র মেরামত 1,000। পোষা প্রাণীর খাদ্য 600। যোগাযোগ যাতায়াত বা রিক্সা, বাস, ট্রেন, বিমান 500। নিজ বহন থাকলে 200, নিজ বহন মেরামত 300। এরপর হচ্ছে আমাদের 7, এখানে হচ্ছে ইউটিলিটি, আমাদের হচ্ছে বিদ্যুৎ আমাদের হচ্ছে 2500, গ্যাস জ্বালানি 800, ইন্টারনেট 1,000, মোবাইল বিল 1,000। ঘর সজ্জা, বাসর ঘরে বাতি পাখা 600, আয়না 500, টেবিল কভার 800। চিকিৎসা ঔষধ অথবা ভ্যাকসিন 2,000। চিকিৎসকের ফি 2,000। ডায়াগনস্টিক ফি, রোগী নির্ণয় 1,000। খাজনা, ভ্যাট অথবা ট্যাক্স, আয়কর 1,000, বাড়ি খাজনা কর 500। বিনোদন, এখানে বেড়াতে যাওয়া 2,000, উৎসবের আয়োজন 3,000, নিমন্ত্রণ অংশগ্রহণ 1,000। 12 নম্বরে হচ্ছে হাত খরচ পরিবারের সদস্যদের
সদস্য 1 500, সদস্য 2 500। জরুরি প্রয়োজন দুর্ঘটনা 1500, ঋণ প্রদান 1000। এরপর অন্যান্য অধীনস্থ কর্মচারীর বেতন 2000, সঞ্চয় ব্যাংক 5000, দান গরিব দুঃখী 2000। তাহলে আমাদের মোট আসবে 58,000 টাকা। আমাদের অভিভাবকের মতামতগুলো স্বাক্ষর আমরা নিচে নিয়ে নিব। এরপরে হচ্ছে আমাদের 8 পৃষ্ঠারে আমরা আসব। দৃষ্টপ্রদত্ত বিনিয়োগ আগ্রহী রহমান সাহেবের তত্ত্ব আমরা এখানে দেখব। দলগত কাজ আছে আমাদের 9 নম্বর পৃষ্ঠারে আমরা দেখে নিব। 1 বছর 2 বছর 3 4 5 6 দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমাদের দেওয়া থাকে। এই বিনিয়োগের আমরা কি করব, বিনিয়োগ করে থাকব। এরপরে হচ্ছে 11 পৃষ্ঠার আমাদের তেমন কোনো ছক নেই। 12 পৃষ্ঠারে আমরা একটা স্টাম্প পেপার আছে। এরপরে হচ্ছে আমাদের 13 পৃষ্ঠারে আমাদের আছে খাজনা কিভাবে দিতে হবে, খতিয়ান, এসে খতিয়ান আমাদের এগুলো জানতে হবে। এরপরে আমরা হচ্ছে 15 পৃষ্ঠানে আমাদের ডিপি পর্যা বা খতিয়ান। এরপরে আমাদের দেওয়া আছে কত, এরপরে পরেরটা আসি আমরা 16 পৃষ্ঠারে এখানে দেওয়া আছে জমির খাজনা রসিদ কিভাবে আমরা নিব তার সম্পর্কে এখানে আলোচনা করা আছে। এরপরে আমাদের হচ্ছে 18 পৃষ্ঠারে এখানে দেওয়া আছে আমাদের অবস্থানগুলো আমরা দেখে নিব 19 পৃষ্ঠার, এবং এখান থেকে আমরা ক্রমান্বয়ে 20 পৃষ্ঠার আসলাম 21 পৃষ্ঠার। এখানে আমাদের ছকটা আছে আমরা একটু দেখে নিব। 22 পৃষ্ঠারও ছক আছে। এরপরে হচ্ছে কত বিনিয়োগ পরিস্থিতি। এখানে আছে কত অর্পা বড়ুয়ার বয়স 28 বছর। তিনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করেন। প্রাপ্ত বেতন থেকে প্রতি মাসে তিনি উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে পারেন। বর্তমান তার সঞ্চয়িত অর্থের পরিমাণ 5 লক্ষ টাকা। তিনি তার সঞ্চয়িত অর্থ একটি লাভজনক খাতে বিনিয়োগ করতে চান। এখানে আমরা দেওয়া আছে অর্পা বড়ুয়া নতুন জমি ক্রয়ের মাধ্যমে তার সঞ্চিত অর্থের সর্বোত্তম বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে যৌক্তিক কারণগুলো হচ্ছে জমির মূল্য বৃদ্ধি। জমির মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ফলে তিনি এই বিনিয়োগের থেকে লাভবান হবেন। দ্বিতীয় নম্বর কথা, দ্বিতীয় 2 ঝুঁকিহীন বিনিয়োগ। জমি কেনা একটি ঝুঁকিহীন বিনিয়োগ, কারণ জমির মূল্য কখনো বাড়া ছাড়া কমে না। 3 নম্বর ভবিষ্যৎ নিশ্চয়তা। ভবিষ্যতে জমি বিনষ্ট হয় না, এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এরপরে হচ্ছে 23 নম্বর পৃষ্ঠায় আমরা দেখব বিনিয়োগ পরিস্থিতি 2। আমরা এখানে বলছে জনাব হাবিবরের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং এর সপক্ষে যুক্তি দাও। জনাব হাবিব তার টাকাগুলো একটি ব্যাংকে আমানত হিসাবে রাখতে পারেন। এতে করে নির্দিষ্ট একটি সময় পর তিনি ভালো পরিমাণ অর্থ মুনাফা হিসাবে পাবেন। এক্ষেত্রে যৌক্তিক কারণগুলো হচ্ছে 1 উদ্দেশ্য পূরণ। নির্দিষ্ট একটি মেয়াদকালে পর তিনি মূল্য টাকার সাথে অতিরিক্ত মুনাফা পাবেন, যা দিয়ে তিনি তার সন্তানদের লেখাপড়া খরচ বহন করতে পারবেন। 2 ক্ষতির সম্ভাবনা কম। ব্যাংকে টাকা রাখলে ক্ষতির সম্ভাবনা কম। 3 মূল টাকা সঞ্চয়। নির্দিষ্ট মেয়াদে পর হাবিব সাহেব মুনাফার পাশাপাশি তার সঞ্চয়িত মূলধন টাকা ফেরত পাবেন। এরপর হচ্ছে বিনিয়োগ পরিস্থিতি হচ্ছে 3 নম্বর এখানে দেওয়া আছে আমাদের। এখানে আলোচনা হচ্ছে জনাব 3 বছরে মোট আয়ের ভিত্তিতে জনাব উপলের জন্য সর্বোত্তম বিনিয়োগ পরিকল্পনা নির্বাচন করো এবং কারণ ব্যাখ্যা করো। জনাব উপলের জন্য সর্বোত্তম বিনিয়োগ প্রকল্প 3 বছর মেয়াদী সরকারি সঞ্চয়পত্র। এর কারণ হচ্ছে অধিক মুনাফা। তৃতীয় প্রকল্পে বিনিয়োগ করলে তিনি তার সঞ্চয়িত 2 লাখ টাকা আসল টাকার বাইরেও ভালো পরিমাণ অর্থ মুনাফা হিসাবে পাবেন। ঝুঁকিহীনতা বিনিয়োগ। মেয়াদী সরকারি সঞ্চয়পত্র বিনিয়োগ হলো একটি ঝুঁকিহীন বিনিয়োগ। পরিবার বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপগুলো এখানে আমাদের দেওয়া আছে। আমরা ধাপগুলো প্রতি ক্ষেত্রে কি করব একটু করে দেখে নিব। এরপরে 25 পৃষ্ঠারে আমাদের দেওয়া আছে যে একটি ছক পরিবার বর্তমান আর্থিক ব্যবস্থা বিশ্লেষণে চেকলিস্ট। 1 নম্বর আমাদের দেওয়া আছে ক্রম, প্রশ্ন, প্রাপ্ত তথ্য এবং মন্তব্য। 1 আমাদের নিয়মিত উৎস থেকে পরিবার বার্ষিক আয় কত।
এখানে আমাদের দেওয়া আছে 5 লক্ষ বেতন কৃষি। এরপর হচ্ছে অনিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক প্রাপ্তি কত? 50,000 বোনাস। পরিবারের স্থাবর সম্পদের পরিমাণ কত? যদি 5% ফসলি জমি। পরিবারে অস্থাবর সম্পদের পরিমাণ, ব্যাংকে জমা টাকা, অন্যের কাছে পাওনা ইত্যাদি কত যদি থাকে, তাহলে আমাদের এখানে হচ্ছে কত? 3 লক্ষ। দীর্ঘমেয়াদী সঞ্চয়। বার্ষিক পরিবারের ব্যয় কত? আবশ্যক যা করতে হবে 4 লক্ষ মোট ব্যয়। বার্ষিক পরিবারে আমাদের বলছে বার্ষিক পারিবারিক ব্যয় কত? আমাদের হচ্ছে মাঝে মাঝে করা প্রয়োজন হয়, এটা হচ্ছে আমাদের 10,000 বিভিন্ন অনুষ্ঠানে এখানে পাওয়া যাচ্ছে। এরপরে বার্ষিক সঞ্চয়ের পরিমাণ কত? আমাদের হচ্ছে 1,20,000 মাসিক আমাদের জমা আমাদের 10,000। বিনিয়োগের অর্থের উপর পরিবারের নির্ভরশীল কেমন? মধ্যম। বিনিয়োগের আয় থেকে পরিবারের ব্যয় নির্বহন করতে হবে কি না? না। পরিবারের আর্থিক আয়ের পরিমাণ কত? 40,000 বাবার বন্ধুর কাছে। এরপরে আমাদের হচ্ছে 26 পৃষ্ঠার আমরা দেখে নিব। 27 পৃষ্ঠারে আমাদের একটা ছক আছে। বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগের পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেকলিস্ট। 1 নম্বর, ক্রমিক নম্বর 1, প্রশ্ন উত্তর মন্তব্য। যদি বিনিয়োগের থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে কি না। বিনিয়োগ আয়ের প্রত্যাশার সঙ্গে প্রকৃত প্রাপ্তি অর্থে কতটুকু? এখানে আমাদের হচ্ছে 50,000, 2 বছরে আমাদের হচ্ছে 1,50,000, কিন্তু প্রাপ্ত মুনাফা আমার হচ্ছে 1 লক্ষ টাকা। বর্তমান বিনিয়োগের সময়কাল কোনো পর্যায়ে রয়েছে? 2 বছর। এখানে আমাদের দেওয়া আছে মানগুলো আমরা দেখে নিব। অন্য খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান এর চেয়ে বেশি আয়কর সুযোগ রয়েছে কি? হ্যাঁ, অধিক আয় করার জন্য যে খাত চিন্তা করা হচ্ছে তার ঝুঁকিমাত্রা বর্তমান বিনিয়োগের ঝুঁকিমাত্রা অপেক্ষায় কতটুকু বেশি? অধিক। পরিবারে অতিরিক্ত আয়ের জন্য বাড়তি ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত কি না? হ্যাঁ। নতুন খাতে বিনিয়োগের সময়কাল বর্তমান বিনিয়োগের সময়কাল অপেক্ষায় কতটুকু বেশি বা কম? 5 বছর। এখানে হচ্ছে বর্তমান খাত থেকে বিনিয়োগে তুলে নিতে কি পরিমাণ আর্থিক ক্ষতি হবে? আমাদের হচ্ছে 80,000 টাকা। বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নেওয়ার ক্ষতি পুষিয়ে নতুন খাতে বিনিয়োগে লাভজনক হবে কি না? হ্যাঁ, লাভজনক হবে। এরপরে হচ্ছে আমাদের 28 পৃষ্ঠায় আমরা আসি। পরিবারের বিনিয়োগ ব্যবস্থাপনার ধাপ 4-5 যথাযথভাবে সম্পন্ন করে তোমার অনুভূতি ব্যক্ত করো। আমার অনুভূতি, পরিবারের বিনিয়োগে পরিকল্পনা সব কয়টি ধাপ যথাযথ অনুসরণ করার পর আমার খুব ভালো লেগেছে এবং অভিভাবকের সহায়তা আমার পরিবারের জন্য যেসব বিনিয়োগ পরিকল্পনাটি করছে তা যথার্থ হয়েছে। পরিকল্পনাটি সঠিক বাস্তবায়ন হওয়ার ফলে আমার মনে বেশি আনন্দ অনুভূতি হচ্ছে। এরপরে আমরা 29 পৃষ্ঠা দেখব। স্বল্প মূল্যায়ন। তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো? উত্তর, আমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় যে সকল দিককে বিশেষ নজরে রাখি তা হলো প্রয়োজন, চাওয়া, সঞ্চয়, নিরাপদ। ধরে নাও তোমার একটি আত্মীয় কাপড় ব্যবসা করেন। মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবিলার জন্য তুমি তাকে কি পরামর্শ দিবে? উত্তর, বিভিন্ন ধরনের কাপড় দোকানে রাখা। দোকানে যেন অবশ্যই অগ্নি নির্বাপক সরঞ্জামই রাখা। প্রসার বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দেওয়া খুবই জরুরি। তার দোকানের জন্য যে একটি বীমা করে রাখা পড়তে পারে। কাপড়ের দাম মানের দিকে অবশ্যই ভালো খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের আছে অধ্যায়ে নতুন যা শিখলাম, আয় এর উপর পরিবারের বাজেট করতে পেরেছি। জমি ও ফ্ল্যাট সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্ট ও জমি ক্রয়ের ক্ষেত্রে কী করণীয় তা শিখেছি। সঠিক বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপন করতে শিখেছি। শিক্ষক মন্তব্য আমাদের জানাবে। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।